আন্দোলন ক্রমশই আরো চাঙ্গা হচ্ছে। যে কোনো সময় মোদী সরকারের পতন হতে পারে। ভিক্ষুক, চোর, এরপরে কি বলে চাওয়ালা, রাস্তার একটা অশিক্ষিত মূর্খ ভারতীয় উপমহাদেশের প্রেসিডেন্ট হইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতে যে আন্দোলন চলছে সেটা এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বড় আন্দোলন ভারতের সমসাময়িক সময়ে, এবং এখানে হিউম্যান ফ্লাড অন্যতম অলমোস্ট অল ফ্রন্ট থেকে এসে যোগ হয়েছে। দেশের প্রায় সব সিটি মিনস সব সিটি এখানে যোগ দিয়েছে। সব শ্রেণী পেশার মানুষ একসাথে যোগ দিয়েছে। আপনি ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আইনজীবী বলেন, কিংবা সিভিল সোসাইটির অল ফ্রন্টস বলেন, সবাই এখানে যোগ দিয়েছে। অ্যান্ড এই আন্দোলনকে এই মুহূর্তে তাদের একটা জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে, যেখানে মূলত ন্যাশনাল যে ডিমান্ডগুলো রয়েছে সেই ডিমান্ডগুলোকে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে। তবে অবভিয়াসলি প্রধান ডিমান্ড মূলত ছাত্রদের যে আন্দোলন ছিল, ধর্মেন্দ্র প্রধানের রিজাইন এবং এডুকেশন রিলেটেড সব ধরনের করাপশনের টোটালি নির্মূল করা, এবং যত ধরনের লিকেজ হয়েছে প্রশ্নপত্রের সব মিলিয়ে 152টা, সেটার পুরোপুরি তদন্ত এবং পুরো ইউনিটকে ঢেলে সাজানো, এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে পুরোপুরি শাস্তি প্রদান করার বিধানে নিয়ে আসা, এটা এই মুহূর্তে সবচেয়ে বড় আন্দোলনের রূপ নিয়েছে এইসব ডিমান্ডে। কিন্তু নরেন্দ্র মোদী গতকালকে মূলত একটা টুইট করেছেন, যেখানে ছাত্রদের আন্দোলনকে তিনি এক্স্যাক্টলি সেভাবে রিকগনাইজ করেননি, কিন্তু তিনি একটা হিন্টস দিয়েছেন যে এরকম ছাত্রদের আন্দোলন নয়, বরং সব ধরনের রিফরমেশন তিনি করতে যাচ্ছেন এডুকেশন রিলেটেড। কিন্তু ছাত্রদের আন্দোলন যে আজকে দিনে এন্টায়ার দিল্লিকে অচল করে রেখেছে, সারা দেশ থেকে মানুষ জড়ো হচ্ছে দিল্লির দিকে এবং সারা দেশ এই আন্দোলনে যোগ দিয়েছে, সেটাকে লিটারালি ইগনোর করেছেন। কাইন্ড অফ যে আপনি জনগণের দাবিকে লিটারালি উপেক্ষা করে গিয়েছেন। এটার ফলাফল হয়তো ভয়াবহ হবে, এবং এটা নিয়ে অলরেডি ছাত্ররা রিঅ্যাক্ট করেছে। রিফর্ম ছাত্রদের আন্দোলনের একটা পোর্শন, কিন্তু ছাত্রদের আন্দোলনের অন্যতম বড় পোর্শন জুড়ে হচ্ছে মূলত ধর্মেন্দ্র প্রধানের রিজাইন এবং পেপার লিকের পুরোপুরিভাবে ইন ডিটেলস সামনে নিয়ে আসা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এবং আগামীর দিনগুলোতে যেন এই ধরনের কোনো কিছু না ঘটে সেটার নিশ্চয়তা দেওয়া। এগুলোর ব্যাপারে কোনো কিছু নরেন্দ্র মোদী এখন পর্যন্ত বলেনি। উল্টো ছাত্রদের এই আন্দোলনকে দমন ধরানোর জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আয়োজন করে গেছে। গতকালকে যেমন আপনি শুনেছেন যে বিভিন্ন পয়েন্ট থেকে ডিফেন্স ফোর্স এবং ল এনফোর্সমেন্টের সব ফোর্স এখানে কাজ করে গেছে, তাদেরকে জড়ো করা হয়েছে। এবং গতকালকে একটা ছোটখাটো ক্লাস হয়েছে ছাত্রদের এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে লাঠিচার্জ হয়েছে গতকালকেও, এবং বিভিন্ন এরিয়াতে ইন্টারনেট শাটডাউনের ঘটনা পুরনো এবং এটা কন্টিনিউয়াসলি রয়েছে, এবং ইন্টারনেট স্লো ডাউন করা হয়েছে অনেক ক্ষেত্রে যেখানে আন্দোলন বেশি হচ্ছে। অলমোস্ট 25 অফ মেট্রো স্টেশনস ফুললি ক্লোজড, যেখানে মূলত সেসব স্টেশনে কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না। স্টেশনগুলো আছে কিন্তু সেখানে কোনো ধরনের ট্রেন থামছে না। সো আলটিমেটলি হচ্ছে যেখানে আন্দোলন হচ্ছে সেন্ট্রাল দিল্লি, সেই দিল্লিকে মূলত হচ্ছে সরকার চাইছে সব ধরনের যোগাযোগ বন্ধ করে তার কন্ট্রোলে রাখতে, আর ছাত্ররা চাইছে সবকিছুর উপর কন্ট্রোল নিয়ে দিল্লিকে কন্ট্রোল করতে। সো দুপাশ থেকে মূলত এটা একটা ডিফারেন্ট লড়াই হচ্ছে। অ্যান্ড এট দ্য সেম টাইম এই মুহূর্তে মূলত যদি আন্দোলনের দিকে তাকান, তাহলে আন্দোলনকে আরো বেশি বেগবান করছে মূলত সমাজবাদী পার্টি, কংগ্রেস পার্টি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এরা মূলত বিভিন্ন পোর্শনে বিভক্ত হয়ে গেছে। যেমন তারা একটা শিক্ষা আন্দোলন যোগ দিয়েছে, ছাত্রদের একটা অধিকার আন্দোলনের রেভলিউশনারি টাইপ আন্দোলনের ডাক দিয়েছে। এমন ছোট ছোট পয়েন্টে বিভক্ত হয়ে সবাই মূলত সারা দেশে সে আন্দোলনকে জড়ো করছে। এর পেছনে সবচেয়ে বড় রসদ আছে মূলত কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী পুরোপুরিভাবে মাঠে আছে এই আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য। সো ইটস গেটিং ডিফিকাল্ট ডে বাই ডে ফর নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তার এন্টায়ার ফুল ফ্যাসিস্ট রেজিমের জন্য। আলটিমেটলি পরের সময়টাতে যদি আপনি তাকান, গত পরশুদিন আমি গতকালকে যে জিনিসটা এক্সপ্লেইন করেছি যে কেন তারা রিজাইন এই মুহূর্তে দিচ্ছেন না, এবং কেন গভর্নমেন্ট একজন মন্ত্রীকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না পুরো দেশকে শান্ত করার জন্য, যেটা আমি এক্সপ্লেইন করেছিলাম যে ডিমান্ড আরো বড় হবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। আজকে ভারতীয় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, যিনি হচ্ছেন মাহমুদ ফেরজ, তিনি মূলত এখানে যোগ দিয়েছেন, এবং তিনি এক্সপ্লিসিটলি পয়েন্ট টু পয়েন্ট ছেলেদেরকে, ছাত্রছাত্রীদেরকে এক্সপ্লেন করেছেন তিনি কিভাবে এই আন্দোলনকে সমর্থন দিচ্ছেন, এবং কেনই বা গত নির্বাচন অবৈধ নির্বাচন, এবং অমিত শাহ নয়, শিক্ষামন্ত্রী নয়, বরং অমিত শাহর রিজাইনটা আগে জরুরি।
এটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ক্লিয়ারলি বলেছেন যে গত যে নির্বাচন হয়েছে ইলেকট্রাল ভোটিং কারচুপির মাধ্যমে এই নির্বাচন হয়েছে, যেটা পুরোপুরিভাবে অবৈধ। প্রথম, যদি দেশকে সঠিক পথে নিয়ে আসতে হয় তাহলে অমিত শাহর মতো কালপ্রিটকে ক্ষমতা থেকে তাড়াতে হবে। তিনি এটা সরাসরিভাবে বলেছেন, এবং নরেন্দ্র মোদীকে তো মাস্ট তাড়াতে হবে। আর তার দৃষ্টিতে শিক্ষামন্ত্রী ছোটখাটো পিস, ওই দুইটাকে ধরলে এটা এমনি চলে যাবে। দ্যাট মিনস হচ্ছে পুরো আন্দোলনের পেছনে এখন রসদ যোগাচ্ছে হচ্ছে মূলত টেকনিক্যাল পয়েন্ট থেকে। সো এটা আগামী দিনগুলোতে আরো বড় হবে, এবং যেটা আমি কল্পনা করছিলাম, যেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছিলাম, যে একটা রেজিগনেশন যদি অ্যাপ্রুভ হয় বাকি রেজিগনেশনগুলো টেবিলে আসবে। করাপশন রিলেটেড ইস্যু নিয়ে আসবে, বর্ডার রিলেটেড ইস্যু নিয়ে আসবে, হোম মিনিস্ট্রির হাজার হাজার লাখ লাখ দুর্নীতি সেগুলো নিয়ে আসবে, নরেন্দ্র মোদীর শত শত মানে ফেইলোর, লাইক মণিপুরের মতো একটা ফেইলোর, এই সবগুলো সামনে আসবে, এবং ডিফেন্স মিনিস্ট্রিগুলো সামনে চলে আসবে। হেলথ মিনিস্ট্রি, মানে ভারতের বিভিন্ন রাজ্যে হেলথ মিনিস্ট্রির যে কত হাজার হাজার লাখ লাখ স্ক্যান্ডেল আপনারা যদি না ঘাটেন, আপনারা তখন ভাববেন হয়তো যে বাংলাদেশই মনে হয় স্বাস্থ্যখাত দিক থেকে পিছিয়ে আছে। ভারত আরো অনেক পিছিয়ে আছে। ভারতের যে অংশগুলো আমরা দেখি সেগুলো মূলত ডেভেলপড এরিয়ার অংশগুলো দেখি, মানে রুরাল এবং পুরেস্ট এরিয়া আমাদের সে থাউজেন্ডস টাইম পুর যদি আপনি ওভাবে তাকান। সো সেগুলো সামনে চলে আসবে, এবং সরকার এটাকে ভয় পাচ্ছে, যার কারণে কোনো রেজিগনেশনে যাচ্ছে না, এবং ধীরে ধীরে সেই সব ডিমান্ডই মূলত টেবিলে উঠতে শুরু করেছে। সো এবং সেই আইনজীবী ক্লিয়ারলি ছাত্রদেরকে বলেছেন যে আন্দোলন দীর্ঘায়িত করতে হবে, আন্দোলনে অনেক ধরনের এফআইআর হবে, অনেক ধরনের অ্যারেস্ট হবে, এবং প্রত্যেককে তারা আইনি সুবিধা দেবে এবং ফ্রি অফ কস্টে, কোনো ধরনের ফিস নেবেন। আপনাদের মনে আছে আমাদের জুলাইয়ের সময় বেশ কিছু আইনজীবী কিন্তু আমাদের ছাত্রদেরকে সেমভাবে হেল্প করেছেন, সেমভাবে তারা মূলত আইনি সহায়তা দিয়েছেন, জেলে যাদেরকে ভরা হয়েছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য লড়াই করেছেন, এবং ডক্টরের ইউনিট মূলত তাদেরকে সম্পূর্ণ মেডিকেল সেবা দেওয়ার চেষ্টা করেছেন। অ্যান্ড যত মানে যে দিক থেকে পারে, আমাদের এখানে যা হয়েছিল ঠিক দিল্লিতে গত 2-3 দিন ধরে তা হচ্ছে, যদিও আন্দোলনটা গত 1 মাস ধরে টানা হচ্ছে, কিন্তু গত 2-3 দিন ধরে এটা মানে রেভলিউশনারি টাইপ একটা ওয়েতে চলে গেছে। এখন আন্দোলনের রূপটা এমন হয়েছে যে দিল্লিতে মানুষ জড়ো করার জন্য, ধরেন পাটনা, বিহার, তারপর এদিকে ওয়েস্ট বেঙ্গল, ওদিকে পাঞ্জাব, অথবা হচ্ছে উত্তরপ্রদেশ, কিংবা এদিকে কেরালা, কর্ণাটক, মুম্বাই, এনি এরিয়া, আপনি যে কোনো এরিয়ার নাম নেন, সব এরিয়া থেকে মানুষ মূলত দিল্লির দিকে জড়ো হচ্ছে। ভারতের প্রত্যেকটা ট্রেন এখন উপচে পড়া ভিড়ে আছে, যা যা দিল্লির দিকে যাচ্ছে প্রত্যেকটাতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আছে। এটা বোঝাচ্ছে যে আন্দোলন আসলে কত বড় হতে যাচ্ছে এবং কতটা ডিস্ট্রাকটিভ হতে যাচ্ছে, মোদির রেজিমের জন্য কোন ধরনের বিপজ্জনক অবস্থা তৈরি হতে যাচ্ছে। অ্যান্ড যে সিভিল সোসাইটি এখানে যোগ দিয়েছে, সেই সিভিল সোসাইটির মধ্যে অন্যতম বড় একজনের নাম বলা যায়, তিনি হচ্ছেন সালমান খান। তিনি একটা স্টেটমেন্ট গতকালকে আমার ভিডিও পাবলিশ করার পরে পাবলিশ করেছিলেন, সেখানে তিনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটাকে আমি বলবো ডিপ্লোম্যাটিক্যালি সেফ জোন তৈরি করা। মূলত হচ্ছে তিনি এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন, মোদি রেজিমকেও সমর্থন দিয়েছেন, আবার হচ্ছে নিজেকে দুপক্ষের দিকে দাঁড় করিয়ে দিয়েছেন, লাইক সাপ মারে লাঠি না ভাঙা অবস্থার মধ্যে চলে গেছেন। এবং তিনি চালাক মানুষ, সেটা করেছেন, এবং তার দেখায় দেখায় পরবর্তীতে এই আন্দোলনে যোগ দিয়েছে। মূলত আন্দোলনকে সমর্থন দিয়ে প্রীতি জিন্তা কিংবা আয়েশা খান, এই ধরনের অনেকেই আন্দোলনকে সমর্থন দিয়েছেন। বাট অনেক বিগ ফিশ এখনো মুখ বন্ধ করে আটকে আছেন, যেমন হচ্ছে অমিতাভ বচ্চন, স্টিল নাও আন্দোলনকে কোনো সমর্থন দেননি, না গভর্নমেন্টকেও কোনো কথা বলেছেন। শাহরুখ খান লাইক সেম ওয়ে কোনো ধরনের কথা বলেননি। সো এটা ক্লিয়ার যে আমাদের এখানে জুলাই মোমেন্টে যেমন একটা মানে আলো আসবেই গ্রুপ ছিল, ভারতের সেম একটা জিনিস আছে, যেটা মূলত হচ্ছে ভারতের এন্টায়ার টপ ক্লাস সিভিল সোসাইটিটাকে এভাবেই নিয়ন্ত্রণ করে, যারা গভর্নমেন্টের গোলাম হয়ে থাকে। সো ভারতে যে আন্দোলন, এটা মূলত হচ্ছে মিডল ক্লাস অ্যান্ড পুয়ার ক্লাস করে যাচ্ছে, অ্যান্ড আগামী দিনগুলোতে এটা হয়তো এভাবেই চলবে। সো আমি এখানে আর যাচ্ছি না, ভারতের আন্দোলন এভাবে চলমান রয়েছে, হয়তো এটা আগামী দিনগুলোতে আরো বড় হবে, এবং আমরা এটা নিয়ে একটা সংখ্যা আমাদের রয়েছে, সেটা হচ্ছে ভবিষ্যতে আন্দোলন যদি ঠিক এভাবে বড় হতে থাকে, তবে আমাদের জন্য ক্রাইসিসটা বর্ডারে হবে। কারণ এই ধরনের আন্দোলন যখন একটা বিশাল দেশে ছড়িয়ে পড়ে, তখন সেখানে উগ্রপন্থী যে গ্রুপগুলো রয়েছে, সব ধর্মের উগ্রপন্থী গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলো মূলত সুযোগ নেওয়া শুরু করে। ভারতের যেমন আরএসএস একটা উগ্রপন্থী গ্রুপ, ঠিক বাংলাদেশে বা অন্যান্য দেশে এই ধরনের রিলিজিয়াস আরো গ্রুপ রয়েছে, যেগুলো মূলত কোনো একটা দেশে বিশৃঙ্খল হওয়ার জন্য অপেক্ষা করে, যখনই হয় তখন সেখানে সুযোগ নেই। একটা প্রধানমন্ত্রী কিভাবে একটা প্রোটেস্টের এগেনস্টে নেগোসিয়েট করতে হয় এটা জানে না, না জানাটাই স্বাভাবিক। ভিক্ষুক, চোর, এরপরে কি বলে চাওয়ালা, রাস্তার একটা অশিক্ষিত মূর্খ ভারতীয় উপমহাদেশের প্রেসিডেন্ট হইছে, এটা তো কম কথা না, ঠিক আছে? তো মানে যাই হোক, ওদিকে যাচ্ছি না।
তো এগুলো মূলত সাইকোলজিক্যাল একটা পলিটিক্স চলে। বাংলাদেশে হয়েছিল, শেখ হাসিনা মানে নাই, চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন মানতেও বাধ্য হয়েছে, গদিও চলে গেছে। নরেন্দ্র মোদীরও ঠিক তাই হবে। এই যে মানতেছে না, এই যে পুলিশ তারপরে বিভিন্ন ফোর্স দিয়ে এই যে মারধর করাচ্ছে, দুদিন পরে দেখবেন মৃত্যুর খবর আসবে, তারপরে মানবে না, একসময় গদি নড়ে যাবে। এটা অনেকটা ক্যান্সার রোগের মতো, ঠিক আছে? স্টুডেন্ট প্রোটেস্ট মূলত ক্যান্সার রোগের মতো। স্টুডেন্ট প্রোটেস্ট কিন্তু পৃথিবীতে কোনো প্রোটেস্ট আজ পর্যন্ত ফেল হয় নাই। এই যে যেটা হচ্ছে এটাও ফেল হবে না, কারণ স্টুডেন্টরা এক প্রকার পাগলা টাইপ, কারণ রক্ত গরম থাকে। তো এটা এক ধরনের আসলে কি বলে, যেটা বলতে চাচ্ছিলাম, এটা এক ধরনের আপনার ক্যান্সার রোগের মতো, ঠিক আছে? যখন আপনার সিমটম গুলো চলে আসবে তখন আর রক্ষা নাই। শেখ হাসিনা বুঝতে পারেনি, সিমটম প্রথমে শুরু হয়েছিল, 15-20 দিন চলে গেছে, বুঝে নাই, মনে করছে যে পূর্বের সব আন্দোলনের মতন পিটাইলেই তারপরে ছত্রভঙ্গ হয়ে যাবে। কিন্তু জিনিসটা ছিল স্টুডেন্টের, ওর ইতিহাস পড়া দরকার ছিল। মোদিও আসলে বুঝতেছে না, কারণ মূর্খ সুদা, ও তো জানে না মানে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। তো যখন আসলে বুঝতে পারবে তখন আর ব্যাক করতে পারবে না, যেটা শেখ হাসিনা করতে পারে নাই। এখন বুঝতে পারবে কখন, এটার একটা কমন জিনিস আছে, আসলে এটা আমরা বুঝি কিন্তু হেরা বোঝে না। একটা আন্দোলনের মধ্যে যখন হাই লেভেলের থার্ড পার্টি ঢুকে যাবে তখন ওই আন্দোলনটা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশে কোটা আন্দোলন যখন হয়েছিল তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে স্টুডেন্টরা নামছে, প্রথম পর্যায়ে আপনি খেয়াল করলে দেখবেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এরপরে সারা দেশের স্টুডেন্টরা নামলো সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে লোকাল এরিয়ার লোকজন নামলো থার্ড স্টেপ, ফোর্থ স্টেপে কি হলো, ছোট ছোট বিভিন্ন অর্গানাইজেশন তারা হেল্পিং মুভমেন্ট তৈরি করা শুরু করলো, হেল্প করা শুরু করলো। এরপরে বড় লেভেলের হেল্প করা শুরু করলো। কিভাবে? খাবার পাঠাবে, এরপরে ঔষধ পাঠাবে, এরপরে ফার্স্ট এড পাঠাবে, এরপরে রাত্রে থাকার জায়গা ঠিক করে দিবে, মশার জন্য কয়েল আনবে, মানে স্টুডেন্টের যাতে আসলে বাসায় যেতে না হয় এই সব উপকরণ ওই আন্দোলনরত জায়গায় পাঠাবে এবং সারা দেশ থেকে পাঠাবে। সেম থিংস গোজ টু ইন্ডিয়া রাইট নাও। স্টুডেন্টরা প্রোটেস্ট করতেছে, তাদের জন্য খাবার, তাদের জন্য ঔষধ, সবকিছু ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে ওইখানে ভইরা গেছে। মানে ওই স্টুডেন্টের বাসায় যাওয়ার আর দরকারই নেই, ঠিক আছে? পানি থেকে শুরু করে এভরিথিং সবকিছু পাচ্ছে। না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না বৌদ্ধ, না শিখ, সবাই একসাথে এখন মুষ্টিবদ্ধ হয়ে গেছে। তো এই যে এত বড় একটা ইন্টারফেস, এইটা মোদী সরকার দেখতে পাচ্ছে না। এত বড় একটা ইন্টারফেস বাংলাদেশে ঘটছিল, এটা শেখ হাসিনা দেখতে পায়নি। কেন দেখতে পায় না এটা আসলে আমার মাথার কাজ করে না। থার্ড পার্টি বিশাল লেভেলে ঢুকে গেছে এবং ওইখানে কি বলে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ঢুকে গেছে, সেও শুয়ে পড়ছে। তার মানে মোদী যদিও মাইনা নেয় যে আপনার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাই দিচ্ছি, তোমরা থামো, এর পরবর্তী আন্দোলন বা তার পরবর্তী আন্দোলনে গদি নড়ে যাবে, এটা শিওর। হয়তোবা এইবারে নড়ে যাবে, কারণ যেইভাবে মোদির বাহিনীরা পিটাচ্ছে বা যা কিছু করতেছে, এটা বাংলাদেশের শেখ হাসিনার ইন্টারফেসের সাথে একদম মিলে যাচ্ছে। তবে মোদি সম্ভবত এখনো শেখ হাসিনার সাথে যোগাযোগ করে নাই, করলে যদি কোনো আইডিয়া পাইতো, কারণ মোদি সরকার এখন পর্যন্ত গুলি করার আদেশ দেয় নাই, টিয়ারশেল পর্যন্ত আছে, যেটা শেখ হাসিনা একদম রাইফেল সহ নামাই দিছিল। এটাও হয়তো আসবে। তবে যাই হোক, ইন্টেন্সিটি দেখে যেটা বোঝা যাচ্ছে, মোদির গদিয়া টিকবে না, ঠিক আছে? এই অশিক্ষিত মূর্খ আসলে, সে শুধু ভারতের প্রেসিডেন্ট না, সে শুধু ভারতের প্রধানমন্ত্রী না, সে ভারতীয় উপমহাদেশের প্রধানমন্ত্রী। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হইলে এটাতে ইন্ডিয়ার আশেপাশে যে দেশগুলো থাকে এটাতে চূড়ান্ত লেভেলের ইম্প্যাক্ট ঘটে, ঠিক আছে? এর জন্য উপমহাদেশের মানে প্রধানমন্ত্রী বলা হয়। ভারতের ছাত্র আন্দোলনে বলিউড তারকাদের সরব অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তারকাদের বক্তব্য আন্দোলনকে আরো বেশি জনসমর্থন এবং প্রচারের আলোয় নিয়ে এসেছে। তবে এই অবস্থানকে ঘিরে যেমন প্রশংসা রয়েছে, তেমনি তৈরি হয়েছে বিতর্ক। সব মিলিয়ে তারকাদের সম্পৃক্ততা আন্দোলনের প্রভাব ও গুরুত্বকে পৌঁছে দিয়েছে আরো বিস্তৃত পরিসরে। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলন দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের তারকারা একে একে মুখ খুঁজছেন।
দিলজিৎ দোসাঞ্জ, ভূমি পেডনেকর, শাবানা আজমি ও রিতেশ দেশমুখ সহ অনেকেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার, সংলাপের মাধ্যমে সংকট সমাধান এবং শিক্ষা ব্যবস্থার দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন। একই সময়ে আন্দোলন ঘিরে সংঘর্ষ, গ্রেফতার, রাজনৈতিক বিতর্ক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। বলিউড তারকাদের মতে, গণতান্ত্রিক দেশে নিজের মতামত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের। কেউ আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, আবার কেউ বা প্রশাসনের প্রতি সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের অনুরোধ করেছেন। তাদের এই অবস্থান সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের প্রতি আন্দোলনকারীদের দাবি গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানাই আমি। শান্তিপূর্ণভাবে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতেই এসেছি আমরা। মহাত্মা গান্ধীর দেখানো অহিংসার পথ অনুসরণ করেই আন্দোলন চালিয়ে যেতে চাই। অভিনেত্রী ভূমি পেডনেকরও ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হিংসার নিন্দা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র সংলাপের মাধ্যমেই শক্তিশালী হয়। তার মতে, দেশের তরুণদের আন্দোলন যেন সহিংসতার দিকে না যায় সেই বিষয়টি নিশ্চিত করা সবার দায়িত্ব। অন্যদিকে অভিনেতা রিতেশ দেশমুখও সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক দীর্ঘ বার্তায় ছাত্র যুবকদের পাশে দাঁড়ান। তিনি জানান, দেশের তরুণদের কণ্ঠস্বর দমন না করে তাদের সঙ্গে আলোচনায় বসাই সরকারের দায়িত্ব। বিশ্লেষকদের মতে, বলিউড তারকাদের অংশগ্রহণ আন্দোলনের প্রতি জনসাধারণের দৃষ্টি আরো বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের পোস্ট ও মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়েছে, যা আন্দোলনের বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় নিয়ে এসেছে। একই সঙ্গে তরুণ প্রজন্মও নিজেদের দাবি তুলে ধরতে আরো উৎসাহ পাচ্ছে। তবে তারকাদের এই অবস্থান নিয়ে রয়েছে মতভেদও। অনেকের মতে, জনপ্রিয় ব্যক্তিত্বরা সামাজিক ইস্যুতে কথা বললে সাধারণ মানুষ সচেতন হয়। আবার অন্যদিকে বিনোদন জগতের তারকাদের রাজনৈতিক বা আন্দোলন সংক্রান্ত বিষয়ে মন্তব্য বিতর্ক আরো বাড়িয়ে দিতে পারে। বিষয়টি নিয়ে তাই চলছে তর্ক বিতর্ক। সব মিলিয়ে ভারতের চলমান ছাত্র আন্দোলনে বলিউড তারকাদের অংশগ্রহণ নতুন এক মাত্রা যোগ করেছে। তাদের বক্তব্য আন্দোলনের প্রতি জনমত গঠনে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, তারকাদের সম্পৃক্ততার কারণে এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের নয়, বরং সমগ্র দেশের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতে কিন্তু সিচুয়েশন খারাপ, আপনারা কতটুকু জানেন জানি না, মানে খারাপ মানে ওগুলো লেগা খারাপ আর কি, আমগুলো লেগা না। তো কাহিনী যেটা হচ্ছে যে এখন দেখলাম যে বড় বড় সব সিটিগুলোতে সব সাধারণ জনগণ নামা শুরু করছে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ পেশার মানুষজন যারা এরা নামা শুরু করছে, এদের সাথে সাথে সেলিব্রিটিরাও নামা শুরু করছে। একটু আগে আমি দেখলাম যে আমির খানের বাইক আছে না, যেটা ইমরান খান, ওই যে নায়ক, ওই নামছে, দেশভক্তের ওই নামছে। তারপর ব্যাপারটা কিন্তু এরকম না ইন্ডিয়া আমাদের মতন না যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই, ইন্ডিয়া বহুত দল আছে। প্লাস হচ্ছে এই যে রাহুল গান্ধীকে গ্রেফতার করে একটা চরম মিস্টেক করছে। এখন হচ্ছে সব রাজনৈতিক দলগুলো এক হইতেছে, এক হইয়া ওদের জনগণ নামাইতেছে। তারপর আরো একটা কাহিনী দেখলাম যে যেই সব জায়গায় আন্দোলন হইতেছে ওই সব জায়গায় দেখলাম ফ্রি খাবার আসতেছে। কারা অর্ডার করতেছে কেউ জানে না, বাট খাবার নাকি আসতেছে ওই সব জায়গায়। যারা আন্দোলন করতেছে তাদের খাবার দিতেছে, মানে সাধারণ জনগণ খাবার কিনে ওদেরকে খাবার খাওয়াইতেছে। ঠিক আছে, বিজয় নামছে আপনার ইসে তামিলনাড়ুর ওই সাইডে, মানে রাস্তায় আন্দোলনের সাথে সমর্থন জানাইতে। তো যারা আছে বড় বড় সব নামা শুরু করছে এখন। ঠিক আছে, আর উত্তরে এমনিও অবস্থা ওদের ভালো না বিজেপির, যদিও বিজেপি ক্ষমতায় থাকতে পারে, যেমন কলকাতায় কয়েকদিন আগে ক্ষমতায় আসছে, কিন্তু কলকাতায় এখনো সবচেয়ে বড় দল তৃণমূল কংগ্রেস। কিন্তু ওই যে চুরি করে আইছে, দিল্লিতেও নাকি এখন বিজেপি আছে। আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম আমার আগের ভিডিওতে, আমি দেখি যে এখন নাকি বিজেপি ক্ষমতায়। তো দিল্লিতে এখনো সবচেয়ে মানে জনপ্রিয় পার্টি আম আদমি পার্টি, মানে ওরাই ক্ষমতায় থাকার কথা, বিজেপি চুরি করে আইছে। প্লাস হচ্ছে উত্তরের যারা আর কি শিখ, পাঞ্জাব, ওরা তো দেখতেই পারে না মোদির লগে তো পার্সোনাল ক্যাচাল আছে শিখগো। ঠিক আছে, আর শিখরা ভাই ডেঞ্জারাস জাতি। তো সিচুয়েশন আসলে খারাপ ওদের লেগে। তো বোঝা যাইতেছে না আসলে কি হবে। আমি এখনো বলবো না যে 40% আছে এখনো পড়ে যাওয়ার সম্ভাবনা, 50-50 আমি বলবো না, বাট এই যাবৎকালে এর চেয়ে বড় আন্দোলন আর কখনো হয় নাই। অ্যান্ড সাধারণ জনগণ নামা শুরু করছে, সেলিব্রিটিরা নামা শুরু করছে, তার মানে ইন্ডিয়ার সিচুয়েশনটা নিয়ে অনেকে দেখলাম যে প্রোপাগান্ডা ছড়াইতেছে এরকম যে না, মোদি পড়তেই পারে না, ভারতের গণতন্ত্র অনেক বড় দেশ, এত কিছু হ্যান ত্যান, ভবিষ্যৎ বাতের ফ্যান। কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত অনেক বড় দেশ, দ্যাটস ট্রু, কিন্তু
ভারতের গণতন্ত্রের স্টাইল মানে ওর যে নির্বাচন স্টাইল আমার মতন না। ওগো এক এক রাজ্যে এক এক সরকার ক্ষমতায়, যদিও ম্যাক্সিমাম জায়গাতে বিজেপি, কিন্তু যারা অন্যান্য জায়গায় ক্ষমতায় আছে তারা মোটামুটি ঘোর মোদি বিরোধী আর কি, ঠিক আছে। বিশেষ করে সাউদার্ন পার্ট, প্লাস হচ্ছে সাউদার্ন পার্টের এরা তো মোদিরে দেখতে পারে না, আবার নর্থেও ওরা মোদিরে দেখতে পারে না। মোদির কবজা বেসিক্যালি সেন্ট্রালে। ইভেন দিল্লিতেও কিন্তু মোদির সরকার ক্ষমতায় না, দিল্লিতে আম আদমি পার্টি ক্ষমতায়, ঠিক আছে। তো আপনাদের অনেকের হয়তো মনে হইতে পারে যে না মোদি তো বিশাল পাওয়ারফুল। বাংলাদেশে আওয়ামী লীগ যতটা পাওয়ারফুল ছিল মোদি অতটা পাওয়ারফুল না ইন্ডিয়ায়, কারণ আপার বিরুদ্ধে কথা বলার সাহস কারো আসিল না। ইন্ডিয়ার পার্লামেন্ট একটু দেখেন, মোদিরে ধুয়া ফেলায় দেয় পার্লামেন্টে, ঠিক আছে। তো নো কনফিডেন্স ভোট হয়ে যেতে পারে, আমি আম নট শিওর যে ওদের সংবিধান আমি এখনো পড়ি নাই বা জানি না, আসতে পারে নো কনফিডেন্স ভোট। কারণ হইতেছে গিয়া যে সিচুয়েশন যারা দেশে, প্লাস হচ্ছে আমাদের দেশের মতো চকলখোর সেলিব্রিটিও নাই ওদের সব সেলিব্রিটি গুলা কথা বলা শুরু করছে। আপনি দেখেন কালকে দেখলাম নাসিরউদ্দিন শাহ কথা কইতাছে, তারপর বিশাল শেখর ওরা তো রেগুলার কইতাছে, রাফতার কইলো, সব বড় বড় সেলিব্রিটির এখন কথা বলা শুরু করছে। আর ইভেন কিছু কিছু সেলিব্রিটি ওদের আছে, যেমন শাহরুখ খান, সালমান খান, ওরা মোদির চেয়েও পাওয়ারফুল। ওরা যদি খালি একবার স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে দেয় সরকার টিকবো না। প্লাস হইতেছে আপনার শিখরা আছে, শিখরা দেখতে পারে না। তারপর এনআরআই যারা আছে, বিশেষ করে আমেরিকায় যারা বসবাস করে, এরাও মোদিরে পছন্দ করতেছে না, কারণ আমেরিকার গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার গভর্নমেন্টের খুব একটা দা কুমড়া সম্পর্ক চলতেছে, ঠিক আছে। তো কংগ্রেসও যে ভালো তা কমও না, কিন্তু আমার কাছে মনে হয় রাহুল গান্ধী তুলনামূলক বেটার হবে, কারণ ইয়াং, প্লাস ওই ইয়াং সেন্টিমেন্টটা বুঝে কিছুটা। তো মোদির চেয়ে রাহুল গান্ধী বেটার হইব, ঠিক আছে। ওই যে একটা কথা আছে না যে আপনার বুদ্ধিমান শত্রু ভালো, বলদ বন্ধু থাকার চেয়ে, অবস্থাটা হবে অনেকটা ওই রকম। তো কংগ্রেসও যে খুব বাংলাদেশ সাপোর্টিভ হবে তা না, কিন্তু আমার মনে হয় যে রাহুল গান্ধী এট লিস্ট বেটার হবে, ওর আম্মা বা মানে পূর্বপুরুষের দেখছে। তো যাই হোক, বলা যায় না, মোদীর সরকার পেরেও যেতে পারে, সম্ভাবনা একদম ফালাই দেওয়ার মতন না, কারণ নাইলে রাহুল গান্ধীকে গ্রেফতার করতো না। রাহুল গান্ধীকে গ্রেফতার মানে একটা বিশাল ইয়া করে ফেলছে ওরা, তার মানে এতটা নরবর হয়ে গেছে। প্লাস হচ্ছে এখন রাহুল গান্ধীকে গ্রেফতার করছে, তার মানে অন্যান্য রাজ্যের যারা ক্ষমতায় আছে তাদের গ্রেফতার করতে কতক্ষণ? সো ইট ইজ গোয়িং টু বি আ হিউজ কেওস। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, বাট